আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযানের সময় হামলায় র্যাব কর্মকর্তা নিহত ও আহত ৩ জন, অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ র্যাব সেনাবাহিনীর যৌথ অভিযান। নতুন বাংলাদেশ গড়ার চাবি ভোটারদের হাতে, বললেন প্রধান উপদেষ্টা। গণভোটে হ্যাঁ ভোট দিতে জাতির প্রতি আহ্বান। এই গণভোটে অংশ নিন, সনদে আপনার সম্মতি দেন। নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। হেঁতে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। অর্ধেকের বেশি ভোট কেন্দ্রে ঝুঁকিপূর্ণ বলে সরকারের তথ্য। সেনা ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য মোতায়েনের সিদ্ধান্ত। এবং গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ ছাড়বে না ইউরোপ, সার্বভৌমত্ব বাণিজ্যের বিষয় নয়, বললেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে অভিযানের সময় হামলা ও গুলিতে র্যাব ৭-এর উপ সহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন র্যাবের ৩ সদস্য। র্যাব জানিয়েছে, অস্ত্র উদ্ধার অভিযানের সময় স্থানীয় সন্ত্রাসীরা এই হামলা করে। আহতদের চট্টগ্রাম সিএমএইচে ভর্তি করা হয়েছে। ওবায়দুল রশিদের রিপোর্ট। সোমবার বিকেল ৪:১৫ দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চালায় র্যাব। র্যাবের মিডিয়া শাখার সহকারী পরিচালক মোজাফফর হোসেন জানিয়েছেন, র্যাবের উপস্থিতি টের পেয়ে মাইকে ঘোষণা দিয়ে আনুমানিক ৪ থেকে ৫০০ দুষ্কৃতিকারী র্যাব সদস্যদের ওপর হামলা চালায়। প্রকাশ্যে গুলিও করে সন্ত্রাসীরা। হামলায় র্যাবের ৪ সদস্য গুরুতর আহত হন। পরে থানা পুলিশের সহযোগিতায় আহত র্যাব সদস্যদের উদ্ধার করে চট্টগ্রাম সিএমএইচে নেওয়া হলে র্যাবের ডিএডি মোতালেব হোসেন ভূঁইয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অন্য ৩ জনকে সিএমএইচে চিকিৎসা দেওয়া হচ্ছে। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সিরাজুল ইসলাম জানিয়েছেন, সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযান চলছে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই। এবারে জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ প্রসঙ্গ। গণভোট নিয়ে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে সবার সম্মতি প্রয়োজন, এজন্যই গণভোটের আয়োজন করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সবাইকে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, গণভোটে হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। আমরা এর মধ্যে বেশ কিছু সংস্কার করেছি। আরও গভীর ও সুদূর প্রসারী সংস্কারের জন্য দেশের সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করেছে। এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনাদের সম্মতি প্রয়োজন। এর জন্য গণভোটের আয়োজন করা হয়েছে। এই গণভোটে অংশ নিন, সনদে আপনার সম্মতি দেন। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে গণভোট। গণভোটে আপনি হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। গণভোটে হ্যাঁ ভোট মানে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। সরকার ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য জনগণের সম্মতি নিতে হবে। এতে আরও বলা আছে,
বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদের গুরুত্বপূর্ণ কমিটির সভাপতিরা নির্বাচিত হবেন। একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়বে। ক্ষমতার ভারসাম্য রক্ষায় পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। আপনার মৌলিক অধিকার আরও সুরক্ষিত হবে। রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিকভাবে স্বীকৃতি পাবে। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না। সব ক্ষমতা একজন প্রধানমন্ত্রীর হাতে থাকবে না। নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। হেঁতে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। হেঁতে আপনি নিজে সিল দেন, আপনার পরিচিত সবাইকে সিল দিতে উদ্বুদ্ধ করুন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 25,000-এর বেশি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এসব কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে জানান তিনি। নির্বাচনে সেনাবাহিনী সহ 8,97,117 জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোট কেন্দ্র 42,761টি। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ 8,780টি কেন্দ্র, আর ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা 16,548টি, অর্থাৎ অর্ধেকের বেশি ভোট কেন্দ্রই ঝুঁকির মধ্যে। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সরকার সব উদ্যোগ নিয়েছে বলেন তিনি। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে দেশ জুড়ে 2 পর্বে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা হবে। এই ক্ষেত্রে ভোটকেন্দ্রের নিরাপত্তা থেকে শুরু করে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স পরিচালনা সব কিছু সমন্বয় থাকবে রিটার্নিং কর্মকর্তার অধীনে। পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, আনসার, ভিডিপি, কোস্টগার্ড সহ স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে ইন-এইড টু সিভিল পাওয়ার আওতায় সশস্ত্র বাহিনী সদস্যদের মোতায়েন থাকবে। উপদেষ্টা বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করা হবে। দুর্গম এলাকার সাথে যোগাযোগ স্থাপনে থাকবে হেলিকপ্টার। সব কেন্দ্রেই থাকবে সিসি ক্যামেরা। কাজ করবে 418টি ড্রোন। সাথে থাকবে ডগ স্কোয়াড। 999 ছাড়াও সাহায্য নেওয়া হবে নির্বাচন সুরক্ষা অ্যাপ এর। নির্বাচনকে বাধাগ্রস্ত ও প্রভাবিত করতে পারে এমন যে কোনো ধরনের অপতৎপরতা কার্যক্রম অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে। নির্বাচনের 4 দিন আগেই শুরু হবে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টহল। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। আগামী 25শে জানুয়ারি চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে জনসভা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিএনপি নেতারা জনসভাস্থল পরিদর্শন করেন। এর আগে আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসভবনে প্রস্তুতি সভা হয়। সেখানে তিনি বলেন, এই জনসভা শুধুমাত্র রাজনৈতিক নয়, পরিণত হবে সব স্তরের মানুষের জনসভায়। তারেক রহমান সাহেবের সবাই উপস্থিত হওয়ার জন্য, তাকে স্বাগত জানানোর জন্য চট্টগ্রামবাসী উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে। এটা কোনো খালি রাজনৈতিক জনসমাবেশ হবে না। আজকে তারেক রহমান সকলের নেতা, সকলে তার উপস্থিতি, সকলে তাকে একটু দেখতে চান, তার কথা শুনতে চান, এবং এই জন্য এই উপস্থিতি কিন্তু রাজনৈতিক সমাগমের মধ্যে সীমিত থাকবে না। চট্টগ্রামের সর্বস্তরের মানুষের এখানে উপস্থিতি হবে, আমরা বিশ্বাস করি। এবারে অন্যান্য সংবাদ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নতুন নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বেন্ট ক্রিস্টেনসেন। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সহ বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন এবং বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলি। এর আগে সোমবার সকালে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং।
যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরোধিতাকারী যুক্তরাজ্য সহ ইউরোপের 8টি দেশের উপর বাড়তি শুল্ক আরোপের কথা পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি প্রয়োগের সম্ভাবনাও নাকচ করেননি তিনি। এ ব্যাপারে এনবিসি নিউজের প্রশ্নের উত্তরে কোনো মন্তব্য করেননি মার্কিন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ড নয়, ইউরোপের উচিত রাশিয়া ইউক্রেন যুদ্ধের দিকে মনোযোগ দেয়া। এদিকে ডেনমার্ক হুঁশিয়ার করে বলেছে, গ্রিনল্যান্ড দখলে যুক্তরাষ্ট্র সামরিক শক্তি প্রয়োগ করলে ন্যাটোর সমাপ্তি ঘটবে। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লোকে রামুসেন বলেছেন, ইউরোপেও একটি সীমারেখা রয়েছে, তা অতিক্রম করতে দেয়া হবে না। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান কাজা কাল্লাস জানিয়েছেন, ইউরোপ যুদ্ধ চায় না, তবে ভূমির নিয়ন্ত্রণ বজায় রাখবে। সার্বভৌমত্ব বাণিজ্যের বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, জুলাই সনদ তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর ঐক্যের মধ্য দিয়ে। এই সনদ বাস্তবায়নে জনগণের সম্মতি ইতিবাচক করার ক্ষেত্রে প্রজাতন্ত্রের কর্মকর্তাদের আইনি কোনো বাধা নেই। সোমবার ময়মনসিংহ নগরী তারেক স্মৃতি অডিটোরিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। সভায় ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, বাকিবৃর ভিসি ফজলুল হক ভূঁইয়া, রেঞ্জ ডিআইজি আতাউল কিবরিয়া সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। নতুন বাংলাদেশ তৈরির যে সম্ভাবনা আমরা আমাদের জন্য উপস্থিত, তা অকস্মাৎ আসে না। অনেক রক্ত, অনেক প্রাণ, অনেক অত্যাচার, অনেক নিপীড়ন, অনেক পরিবারের হাহাকারের মধ্য দিয়ে এসছে। আসুন সেই দিন স্বীকার করি, তাদের স্বপ্নকে বাস্তবায়ন করি। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। মাদারীপুরের মাঠ জুড়ে শোভা পাচ্ছে পেঁয়াজ গাছ। গাছের কোথাও কালচে রং, আবার কোথাও সবুজ রঙে রাঙিয়ে তুলছে পুরো মাঠে। বের হয়েছে ফুলের কলি। মাদারীপুর প্রতিনিধি রাহাত হোসাইনের রিপোর্ট। মাদারীপুর জেলার পদ্মা, আড়িয়ালখা, কুমার নদের পাড়সহ বিভিন্ন এলাকার বিস্তীর্ণ জমিতে শীত মৌসুমে চাষ হয় নানা জাতের ফসল। এর মধ্যে পেঁয়াজ ও রসুন অন্যতম। প্রতি বছরই কৃষক তাদের জমিতে পেঁয়াজ ও রসুনের চাষ করে থাকেন। এবার আবহাওয়া অনুকূল এবং বাজারে দাম ঠিক থাকলে পেঁয়াজ উৎপাদনে লাভের মুখ দেখবেন বলে আশা করছেন চাষিরা। কামলা খরচ, তারপরে যে হাইভাঙ্গা ওষুধ দেওয়া, এটাই খুব একটা টাকা খরচ করে জায়গা। আবহাওয়া ঠিক থাকে আর যদি দাম যদি ভালো থাকে তাহলে আমরা অবশ্যই লাভবান হব। পেঁয়াজের বাজার আগে খুব ভালো ছিল, এখন বর্তমান পেঁয়াজের বাজারটা একটু কমে গেছে। আমাদের হিসাব মতো মনে করেন যে 60 টাকা 70 টাকা যদি আমরা কেজি পাই, তাইলে মনে করেন আমরা মোটামুটি অবস্থা চলতে পারবো। পেঁয়াজ ও রসুন চাষে কৃষকদের সঠিক সময়ে প্রণোদনা দেওয়া এবং বীজ ও সার বিতরণ করায় ফলন ভালো হওয়ার কথা বলছে কৃষি বিভাগ। পেঁয়াজের ফলন ভালো হয়েছে এবং এবার প্রণোদনায় বীজ এবং সার কৃষকের মাঝে খুব দ্রুততম সময়ে আমরা সরবরাহ করেছি, একদম সঠিক সময়ে, এবং এ কারণে দেখা গেছে যে কৃষকরা আবাদে উৎসাহিত হয়েছে। চলতি বছর জেলার 5টি উপজেলার পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 4050 হেক্টর জমি, তবে চাষ হয়েছে 4262 হেক্টর জমিতে। অন্যদিকে রসুনের চাষ করা হয়েছে 3325 হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা ছিল 3945 হেক্টর জমিতে। মাদারীপুর থেকে রাহাত হোসাইন, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ নোয়াখালীর হাতিয়ার কমলাদিঘি। একপাশে সাগর আর অন্যদিকে নদী ও চারপাশে ম্যানগ্রোভ বনে হরিণসহ বিভিন্ন প্রাণীর বিচরণ, যা মুগ্ধ করে পর্যটকদের। তবে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ভাঙন দেখা দিয়েছে দিঘি এলাকায়। এলাকাটিতে পর্যটক বান্ধব গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। আলাউদ্দিন শিবলুর তথ্য, ভিডিও চিত্রে সৈয়দ মাদিহ আদিতের রিপোর্ট। কমলার দিঘি নোয়াখালীর হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের সাগর পাড়ে একটি নয়নাভিরাম পর্যটন এলাকা। মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় অবস্থান করায় এখানকার প্রকৃতির রূপ বদলায় প্রতিনিয়ত।
সৈকতের পাশেই রয়েছে বিশাল জলরাশি নিয়ে গড়ে ওঠা সেই কমলার দিঘি। দিঘির শান্ত পানি আর সাগরের গর্জন একসঙ্গে পর্যটকদের সামনে তুলে ধরে এক মনোমুগ্ধকর দৃশ্যপট। পর্যটন বাড়লেও সৈকতের বালি তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি হুমকিতে পড়েছে প্রাকৃতিক জীববৈচিত্র্য। এক শ্রেণীর লোক বস্তা ভরে রাতে দিনে বালুগুলা নিয়ে যাচ্ছে, দেখার এদেরকে বলার মতো এরকম কোনো লোক নাই। পানির বোতল, তারপর চিপসের প্যাকেট যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখে, তাতে করে পরিবেশ নষ্ট হয়, আমাদের যে সৌন্দর্যটা নষ্ট হয়। জল, স্থল, আকাশ তিনটা জিনিস যেখানে একসাথে মিশে যায় সেই জিনিসটাই দেখতে আসি। নদী ভাঙ্গি কমলার দিঘিতে বিলীন হয়ে যাচ্ছে। আমি আম্মুর সাথে ঘুরতে এসেছি কমলার দিঘিতে। এই দিঘিটি খুবই সুন্দর। আমাদের এই কমলার দিঘিটা অনেক সুন্দর, তো এখানে অনেকজন পর্যটক এলাকারা সবাই আসে, সবাই দেখতে আসে, অনেক সুন্দর। কমলার দিঘি পর্যটন কেন্দ্রকে আরো পরিকল্পিত ও আকর্ষণীয় করে তুলতে ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে সরকার, বলছেন সংশ্লিষ্টরা। যোগাযোগের যে মাধ্যম বা অবকাঠামোগত যেই সমস্যা, এটাই সবচেয়ে বেশি প্রকট। তো এটা আমাদের এলজিডির মাধ্যমে এবং আরএসডির মাধ্যমে যেই রোডসগুলো আছে, যেগুলো এখন আপাতত খুবই খারাপ অবস্থা, সেগুলো মেরামতের চেষ্টা করা হচ্ছে। কমলার দিঘিতে আমাদের খুব সুন্দর একটি ইউনি ব্লকের কাজ হয়েছে। নৌ যোগাযোগ সহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করা গেলে কমলার দিঘি পর্যটন শিল্পে একটি সম্ভাবনাময় গন্তব্য হিসাবে গড়ে উঠবে, এমনটাই প্রত্যাশা পরিবেশবাদী। সৈয়দ মাদিহা অদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযানের সময় হামলা ও গুলিতে র্যাব কর্মকর্তা নিহত ও আহত ৩ জন। মাইকে ঘোষণা দিয়ে ৪০০ থেকে ৫০০ দুষ্কৃতকারীর আক্রমণ। নতুন বাংলাদেশ গড়ার চাবি ভোটারদের হাতে, বললেন প্রধান উপদেষ্টা। গণভোটে হ্যাঁ ভোট দিতে জাতির প্রতি আহ্বান। এই গণভোটে অংশ নিন, সনদে আপনার সম্মতি দেন। নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। হেঁতে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। অর্ধেকের বেশি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে সরকারের তথ্য। সেনা ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য মোতায়েনের সিদ্ধান্ত। এবং গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ ছাড়বে না ইউরোপ। সার্বভৌমত্ব বাণিজ্যের বিষয় নয়, বললেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।